আমি একবার অধ্যাপক আজিজুল বিশ্বাসের সঙ্গে কথা বলবো। আপনার কাছ থেকে দুটো বিষয় জানতে চাইবো। এবারে আমরা যেটা চাইছি সামগ্রিকভাবে দেশ জুড়ে যেটা চাওয়া হচ্ছে যে একদিকে মূল্যবৃদ্ধি হ্রাস করা হোক, অন্যদিকে কর্মসংস্থান তৈরি করা হোক। এইটা তো তখনই সম্ভব যখন মূল্যবৃদ্ধি হ্রাস করার জন্য মানুষের কাছে ক্রয় ক্ষমতা বাড়ানো হবে, আরো বেশি তার কাছে টাকা থাকবে। এবং আরেকটা হচ্ছে যখন যদি আমরা কর্মসংস্থানের কথা বলি তাহলে স্কিল লেবার দরকার আরো বেশি, তাহলে আরো বেশি করে শিল্প বা বেসরকারি ক্ষেত্রে শিল্পে বিনিয়োগ দরকার। তো এটা আদতে কিভাবে সম্ভব? কারণ অলরেডি আমরা দেখতে পাচ্ছি গোটা বিশ্বে ক্রয় ক্ষমতা মানুষের কমেছে এবং আন্তর্জাতিক বাজারে চাহিদা, জিনিসের চাহিদা কমে গিয়েছে। সেই জায়গা থেকে তো এটা একটা বড় চ্যালেঞ্জ। সত্যি কথা বলতে কি, এই মুহূর্তে গোটা বিশ্বে আমরা ভারতকে যদি দেখি তাহলে দেখবো যে বিপুল সম্ভাবনার দেশ হচ্ছে ভারতবর্ষ। এই বিপুল সম্ভাবনার দেশ কেন বলবো? কারণ এই মুহূর্তে পৃথিবীর মধ্যে যে কয়েকটি দেশ একদম আইডিয়াল ডেমোগ্রাফিক ডিভিডেন্টের পর্যায়ে রয়েছে, যেটা 2041 সালে পিক করবে। এই যে 2047-এর যে কথাটা বলা হচ্ছে না, লক্ষ্যমাত্রা, তার পিছনে এই যে স্বাধীনতার 100 বছর পূর্তি শুধু নয়, ইন্ডিয়ার এই যে বিপুল সম্ভাবনা, অর্থাৎ আমাদের দেশের 52% মানুষের বয়স হচ্ছে 30-এর নিচে এই মুহূর্তে। এই যে বিপুল কর্মক্ষম, মানে 15 থেকে 29-এর মধ্যে 37 কোটি মানুষ, তাদের কর্মসংস্থানের জায়গাটাকে নিশ্চিত করা। বাজেট মানেই কটা জিনিসের দাম বাড়লো, কটা জিনিসের দাম কমলো, কর ছাড় কতটা দেওয়া গেলো, সেটা তো নয়। সরকার এমনভাবে নীতি নির্ধারণ করবে যে নীতি নির্ধারণের উপর ভিত্তি করে আমাদের যে জনসম্পদ সেইটাকে কাজে লাগিয়ে আমাদের অর্থনীতিকে কতটা সাবলীল করা যায়, কত সমৃদ্ধশালী করা যায়, সেই জায়গায় কেন্দ্র সরকার যে ভাবনাগুলো ভাবছে, এটা তো ঘটনা। আমি যদি বলি কিছু ব্যর্থতার দিক অবশ্যই রয়েছে। যেমন আমি বলি 2024-এ কেন্দ্র সরকারের হিসেব 12 লক্ষ অগ্নিপথ, এই যে অগ্নিবীর প্রকল্পের পদের জন্য 52 লক্ষ তারা করছে আর কি, আবেদন করেছে। এই যে, এবং এটা অস্থায়ী চাকরি, এবং ইন্ডিয়ান ইকোনমি শুধু নয়, ওয়ার্ল্ড ইকোনমির ক্ষেত্রে এই সময় সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে যে গিগ ইকোনমি, যেখানে ডিজিটাল নোম্যাডস, অর্থাৎ আমরা ডিজিটাল যাযাবর তৈরি করছি, যাদের কাজের ক্ষেত্রে একটা সুরক্ষার প্রশ্ন রয়েছে, অর্থাৎ সামাজিক সুরক্ষা দিতে পারছি না। অনেক ক্ষেত্রে আমরা বলতেই পারছি, বাহবা নিচ্ছি যে কাজ কিন্তু দিচ্ছি, অনেকটাই দিতে পারছি। আপনি কাজের কথা বলছেন অধ্যাপক বিশ্বাস, সঙ্গে সঙ্গে আপনি যদি দেখেন বিগত কয়েকটা বাজেটে আমরা দেখেছিলাম স্টার্টআপের উপর অনেক বেশি জোর দেওয়া হয়েছে। একদিকে বলা হচ্ছে, আমি যদি বেসরকারি ক্ষেত্রেই বলি, বেসরকারি ক্ষেত্রে স্কিল লেবার তৈরি করা এবং সেক্ষেত্রে কোথাও গিয়ে কর্মসংস্থান তৈরি করা, আর অন্যদিকে স্টার্টআপ যারা নিজেদের উদ্যোগে কিছু করতে চাইছেন তাদেরকে যাতে কর্মসংস্থান তারা নিজের হাতে নিজেরা ইন্ডিপেন্ডেন্টলি করতে পারেন, সেটাও তো একটা বিষয়। হ্যাঁ, অবশ্যই। কারণ সরকারি চাকরি মানেই যে কর্মসংস্থান তা কিন্তু নয়, সুযোগটা প্রদান করে। এই যে স্কিল এনহ্যান্সমেন্ট যে প্রোগ্রামগুলো, এই কথাগুলো আমি একটু আপনার কাছে চিনিয়ে নিয়ে বলছি স্মৃতিতে, আমরা বারবার শুনি এই কথাগুলো। আমাদের রাজ্যে যদি বলা হয় তাহলে মুখ্যমন্ত্রী বারবার বলেন যে কি দরকার সরকারি চাকরির উপর ভরসা করে, আপনি নিজের মতো চপ ভাজুন, আপনি চপ ভেজে অনেক টাকা রোজগার করতে পারবেন, আপনার 5তলা বাড়ি হতে পারবে। কিন্তু যখন স্টার্টআপের কথা বলা হয় তখন সেটাকে একেবারে সমালোচনায় মুখর হয়ে ওঠেন তার সরকার এবং তিনি নিজে। সামগ্রিকভাবে আমরা দেখে এসেছি। আজকে অবশ্যই আমাদের নজর থাকবে বাজেটে এবং তারপর কি প্রতিক্রিয়া দেন তারা প্রত্যেকে, সেদিকেও নজর থাকবে। আর এই মুহূর্তে আমাদের একটু নজর রাখতে হচ্ছে আম জনতা, সৃজিতা, তারা কি বলছেন সেদিকে একটু নজর রাখতে হচ্ছে, তাই তো? একেবারেই তাই। কারণ সাধারণ মানুষের দাবি একটাই থাকে, বাবা আমি বাজারে ব্যাগটা নিয়ে যাব, একটু থলে ভর্তি করে বাজার করে আনবো। এটা হচ্ছে সাধারণ মানুষের চাহিদা। রুমকির কাছে চাই, রুমকি, সাধারণ মানুষ আজকে বাজেট নিয়ে কতটা আশাবাদী? ধর্মতলা থেকে রয়েছে রুমকি। দেখো, শিয়ালদা স্টেশনে ছিলাম, এই মুহূর্তে ধর্মতলা চত্বরে রয়েছি। আর চায়ের ঠেক এমন একটা জায়গা যেখানে সব ধরনের আলোচনা হয়। এই মুহূর্তে বহু মানুষ চায়ের ঠেকে রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। দাদা, বলছি বাজেট রয়েছে আজ, কি বলবেন, কি আশা করছেন? কোন কোন জিনিসপত্রের আপনার মনে হচ্ছে দাম বেড়েছে, তা নিয়ন্ত্রণে আনা উচিত? এখন এখানে তো যেটা আলু, পেঁয়াজ, এগুলো তো অনেক দাম বেড়েছে। হয়তো সাধারণ মানুষগুলোকে খাওয়া দাওয়া করার জন্য অনেক কষ্ট হচ্ছে, তে হয়তো এগুলোর দাম কমে দিলে হয়তো একটু ভালো হয়। আপনি কি বলবেন? বাজেটের দিকে তাকিয়ে রয়েছেন, কি কোন জিনিসটা চাইছেন যে আপনারা দাম কমুক যাতে একটু সুরাহা হয় মধ্যবিত্তের? চাল ডালের দাম বেড়েছে, কমে দিলে খুব ভালো হয়। আপনি কি প্রত্যাশা রাখছেন দাদা? আমি তো একই বলছি, একই। দেখো, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যেভাবে দাম বাড়ছে, এরই পাশাপাশি আরো একটা বিষয়, আপনারা কি চাইছেন রেলের যে পরিস্থিতি তা নিয়ে আপনারা কি চাইছেন? রেলে বাজেট বরাদ্দ হোক, পরিকাঠামো উন্নয়ন হয়তো ভালো। তাই
বেশ, এই মুহূর্তে বহু সাধারণ মানুষ যারা চায়ের থেকে আড্ডা দিচ্ছিলেন, অবশ্যই আরো যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। দাদা, বাজেট রয়েছে আজ, কি চাইছেন, কি প্রত্যাশা করছেন? আমরা তো এটাই চাচ্ছি যে জনসাধারণের যেটা আপনার দামটা বেশি হয়েছে খাওয়া দাওয়ারও, এটা অল্প যাতে কম হয়, এটা আমরা সরকারের থেকে আবেদন করছি। সবারই একটাই চাহিদা যে যাতে পেট চালাতে সাধারণ মানুষের অসুবিধা না হয়, যাতে আম জনতা তারা নিজেদের সংসারটা ঠিকমতো অন্তত খেয়ে পড়ে বাঁচাতে পারেন, চালাতে পারেন। এই জায়গা থেকে আরেকটা বিষয় আসতে হবে আমাদেরকে, কারণ আমরা একদিকে যেরকম মধ্যবিত্তের কথা বলছি, সুপর্ণবাবুর কাছে আসবো। সুপর্ণবাবু মধ্যবিত্ত আর তার থেকে একটু যারা বেশি আয় করেন, যেমন ধরুন 10 থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত যাদের আয়, এখনো পর্যন্ত কর কাঠামোয় তাদেরকে 20% ছাড় দিতে হয়, আই মিন ট্যাক্স দিতে হয়। তো সেই ট্যাক্সটা যদি একটু কমানো যায়, তাহলে কি আপনার মনে হয় যে জিডিপির কথা আমরা বলছি যে একটু গোটা মানুষ, মানে গোটা দেশের মানুষের মধ্যে ক্রয় ক্ষমতা বৃদ্ধি, তো তাদের হাতে যদি একটু বেশি টাকা আসে, যদি কর ছাড় দেওয়া যায় কিছুটা, তাহলে কি একটু হলেও জিডিপি বাড়ার সম্ভাবনা থাকতে পারে? এবং সেই সঙ্গে শিল্প, যে সমস্ত শিল্প মহল রয়েছে বা শিল্প গোষ্ঠী রয়েছে, তাদেরকে যদি একটু আরো ছাড় দেওয়া হয়, তাহলে কি শিল্পে আরেকটু নিয়োগ করা সম্ভব হবে? বিশাখা, আমি প্রথমেই আপনাকে এবং সৃজিতাকে ধন্যবাদ জানাবো, তার কারণ আপনারা যেরকমভাবে প্রশ্নগুলো সাজিয়েছেন বা প্রশ্নগুলো করছেন খুব ভালো লাগছে। তার কারণ আপনারা মৌলিক কথাগুলো আজকে তুলে ধরছেন এবং আপনার এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অনুজ অধ্যাপক ঝন্টু কতগুলো কথা বলেছিলেন। কেন আপনি কর্পোরেটের কথা সৃজিতা যখন তুলেছিলেন আগে, সেই নিয়ে উনি কথা বলছিলেন। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। প্রথম কথা হচ্ছে যে ঝন্টুর কথার সূত্রটা ধরেই বলছি যে একটু যদি ভারতবর্ষে যদি আমি দেখি যে কর কাঠামো যেটা আছে, সেটা ঝন্টু বলার চেষ্টা করেছিল। একটা হচ্ছে প্রত্যক্ষ কর, মানে ডাইরেক্ট ট্যাক্স, মানে প্রফেসর বিশ্বাস বা প্রফেসর বড়াইক বা আপনারা দুজন, আপনারা যখন যেখানে কাজ করছেন, আপনাদের কিন্তু কর ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। তার কারণ হচ্ছে আপনারা মাইনের সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার টাকাটা আপনার এমপ্লয়ার ট্যাক্স ডিডাক্টেড সোর্স করে নেয়, টিডিএস তারা কেটে নেন। সুতরাং আপনাদের পক্ষে কিন্তু কোনো রকমভাবে কর ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই বা আপনাদের কোনো প্রবৃত্তিও আছে সেই রকম। কিন্তু ভারতবর্ষে এরকম দেখা যায় যে ভারতবর্ষের মাত্র 5% মানুষ ট্যাক্স দিচ্ছেন, তার মধ্যে আবার মানে 2 মানে ট্যাক্স ফাইল করছেন, তার মধ্যে আবার 2.5 মানে 50% তারা ট্যাক্স দিচ্ছেন। সুতরাং এই সরকার যতই বলুন যে ট্যাক্স রিটার্ন দেওয়া হয়েছে, এত বেশি লোককে ট্যাক্স রিটার্ন দেওয়ানোর দরকারটা কি যদি নীল রিটার্ন ফাইল করা হয় এবং প্রশাসনিক খরচা এত বেড়ে যায়? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গায় এসেছে।